সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় সংস্কারের 6 কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য 6টি কমিশনের কথা বলেছেন, যারা সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে বিভিন্ন সেক্টরে। সংবিধান, নির্বাচন, দুর্নীতি দমন, জনপ্রশাসন, পুলিশ, এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সিনিয়র সাংবাদিক কালামিস্ট এম এ আজিজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এম এ আজিজ, আপনার কাছ থেকে শুনতে চাই, তিনি কি চিন্তা করছিলেন আর আমরা যে বিষয়ে কথা বলব? আমি মনে করি এটা সময় উপযোগী সিদ্ধান্ত, কারণ এর আগে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, প্রথমে বিএনপি, পরে অন্যান্য দলের সাথে আপনার সংস্কারের বিষয়ে আলোচনা করেছে এবং সব রাজনৈতিক দল থেকে প্রস্তাবনা গেছে। তাতে আমার কাছে মনে হয়েছে যে কমপক্ষে 300-র অধিক সংস্কার প্রস্তাব প্রধান নির্বাচন কমিশনার পেয়েছেন এবং একটি দলের আমি প্রস্তাব যেটা শুনেছি যে 82টা প্রস্তাব তিনি সংস্কার প্রস্তাব দিয়েছেন। আমার খুব সন্দেহ হয় তার দলে 82 জন সদস্য আছে কিনা। সুতরাং সমস্যাটা কিন্তু রাজনৈতিক দলের হাতে ছেড়ে দিলে সংস্কার হবে না। তাই আমি বরাবরই বলতাম যে রোড ম্যাপটা একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কি কি সংস্কার দরকার তার একটা রোডম্যাপ প্রধান উপদেষ্টার এখান থেকে উপদেষ্টা পরিষদ থেকে আসা উচিত। তার বেসিসে আলোচনা হবে। আমার মনে হয় এটা রাইট ওয়েতেই মুভ করছে। আরেকটা উল্লেখ করেছেন গণমাধ্যম সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতার জন্য। তো সেটা হয়তো ওনারা পরে দিতেও পারেন, নাও পারেন, তাদের ব্যাপার। তো আমি যেটা বলছি যে এই যে আগে যে বিরোধী দলগুলোর, বিরোধী দল তো না এখন, যে রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, দলগুলোর ভিতরে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বিভেদের কথা আছে। যেমন বিএনপির পক্ষ থেকে চেয়েছে যে তাদের মানে যেটা উপযুক্ত সময় দরকার সেটা দেওয়া হবে। ধরেন জামাত ইসলাম থেকে এমনটা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে সময় দেওয়া হবে। অন্যান্য দল থেকে এরকম বলা হয়েছে। তো এখন মূল কথাটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন দেবেন, দিয়ে যিনি জনগণ যাদেরকে চায় তাদের হাতে ক্ষমতা দিবে। তা আমি মনে করি এটা আগে একটা অনির্দিষ্ট যাত্রার ব্যাপার ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার কখন ক্ষমতা ছাড়বে। কিন্তু বলা হয়েছে এই কমিশন আগামী 1 তারিখ থেকে কাজ করবে, 3 মাসের ভিতরে রিপোর্ট দিবে, তারপরে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বাকিটা ঠিক করবে। এবং এই 6টা যে কমিশন করা হয়েছে, আমি মনে করব এই 6টাই অগ্রাধিকার বিষয়। এইটা যদি সংস্কার করা যায় এবং সবগুলো রাজনৈতিক দলের সাথে একমত হওয়া যায়, তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। কিন্তু আমার বড় প্রশ্ন হচ্ছে যে এখানে মাসুদ আহমেদ তালুকদার ভাই আছেন, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি কিভাবে নেবেন জানি না, যে আম গাছে কাঁঠাল হয় না। রাজনৈতিক দলের ভিতরেও সংস্কার দরকার ছিল, নাহলে ধরেন নির্বাচন আসলো, একই ধরেন এই দলগুলোর ভিতরেই কোনো দল ক্ষমতায় গেল, কিন্তু বিএনপির ভিতরে কি ওনাদের মতো করে গণতান্ত্রিক চর্চা আছে, কিন্তু সাধারণ ধরেন আমরা যেভাবে, আমি লিখেছিও, সমকালে ছাপা হয়েছে, আমি যেভাবে চিন্তা করছি সেইভাবে গণতান্ত্রিক চর্চা। দেখা যাক মাসুদ আহমেদ তালুকদার এই বিষয়ে কি বলেন। আমরা রাজনৈতিক দলের মধ্যের সংস্কারের বিষয়ে আপনার জবাবের শেষ অংশে শুনতে চাই। তার আগে এই সংস্কারের 6 কমিশন নিয়ে দেখুন, সংস্কার আসলে একটা চলমান প্রক্রিয়া। এটা হঠাৎ করে কখনো শুরু হয় না বা শেষ হয়ে যায় না। কিন্তু আমাদের দেশে হঠাৎ করে এই সংস্কারের জন্য কেন এই কমিশন করতে হলো, আর সংস্কারের যে চলমান প্রক্রিয়া সেটাই বা কেন থেমে গিয়েছিল, আমাদের এই সংস্কার নিয়ে কথা বলার আগে সেই জিনিসগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন এই শুধু 6টা কমিশন করেছে, এছাড়া অন্যান্য যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলোর জন্য সংস্কারের কিন্তু খুব জরুরি প্রয়োজন। এবং সেখানে কমিশন না করলেও এদের ব্যাপ্তিটা বাড়িয়ে এই যে 6টা কমিশন করেছে তাদের মধ্যে ওই সকল প্রতিষ্ঠানকেও ইনক্লুড করা বোধহয় যুক্তিসঙ্গত হবে বলে আমার ব্যক্তিগত ধারণা।
এখন এই সকল প্রতিষ্ঠানের সংস্কারের প্রয়োজন হলো কেন? আপনি দেখবেন যখনই এই যে আজিজ ভাই আমার সঙ্গে আজকে কথা বলতে গিয়েই খুব সহজভাবেই কিন্তু এনারা রাজনীতি এবং রাজনৈতিক দলকে বা রাজনৈতিক সরকারকে ব্লেম দিয়ে ফেলেন। তাদের ধারণা এই সকল প্রতিষ্ঠান যেগুলো সংস্কার করা খুব জরুরি, এগুলো বোধহয় রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের নেতাকর্মী বা রাজনৈতিক সরকারের কারণে কলুষিত। তাহলে দেখবেন এই যে সংস্কার আপনি যাই বলছেন এই সকল প্রতিষ্ঠানের, তো এই প্রতিষ্ঠানের সংস্কারের জন্য যে কমিশনগুলো করা হয়েছে তার কিন্তু মূল যে দর্শনটা সেটা হলো পলিটিক্যাল সংস্কার, অর্থাৎ পলিটিক্যাল রিফর্মটাই কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে আছে বলেই এই সংস্কারগুলোর কারণ প্রত্যেকের বক্তব্যই হলো রাজনীতি এই সকল প্রতিষ্ঠানকে কলুষিত করেছে। যদি রাজনীতি এখানে থাকে বা রাজনৈতিক সংস্কার খুব জরুরি হয়ে যায়, সেই রাজনৈতিক সংস্কার অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা কতটা সম্ভব সেটা কিন্তু একটা বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। সেটা বলেছেন আম গাছে কাঁঠাল হবে কিনা। না, আমি সেই কথাটাই বলছি। উনি আম গাছে এটাও হয়তো না মনে করেন না, উনি হয়তো অন্যটা বুঝাচ্ছে যে যাদের জন্য সংস্কার করবে, উনি যারা করবে তাদের কথা বলেন না। এটা আমি যতটুকু অনুধাবন করেছি, যাদের জন্য করবে উনি তাদের কথা বলেছেন, তাদের জন্য বলেছে। সুতরাং আমি তাকে বুঝতে ভুল করিনি, কিন্তু আমার বক্তব্যটা হলো যারা করবে তাদের কথা, যে যারা সংস্কার করবে সর্বক্ষেত্রেই যেহেতু রাজনৈতিক প্রভাব সেইটাকে মুক্ত করে একটা নিরপেক্ষ অবস্থায় নিয়ে আসার জন্যে যে আইন বা সংস্কার বা পদ্ধতি চালু করতে হবে সেইটারই তো এখন রিফর্মের দরকার আমার ধারণা। সেই কারণেই কমিশন। যেমন সংবিধান, আমরা অনেকেই বলি সংবিধান সাবলীল না, সংবিধানে সীমাবদ্ধতা আছে, অস্পষ্টতা আছে, সংবিধানে পক্ষপাতিত্ব আছে। এই জিনিসগুলোকে করে একটা সার্বজনীন গ্রহণযোগ্য একটা সংবিধানে আনার জন্য এই কমিশন, আমি যদি ভুল না করে থাকি রাজনৈতিক নেতা বা সুশীল সমাজের বক্তব্যে আমি শুনেছি, পুলিশ তার যে উদ্দেশ্যে পুলিশ কিন্তু সেখানে ছিলেন না, পুলিশকে ভিন্ন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, ওই রাজনৈতিক সরকারই কিন্তু নিয়ে গেছে। প্রশাসনের এটা কি শুধু এই বিগত রাজনৈতিক সরকার না, এখন তখন আর বিগত বলতে কিছু নাই। কথাটা হলো প্রশাসনের উপরে সরকারের প্রভাব থাকতেই হবে, কিন্তু তার একটা টলারেন্স লেভেল থাকে। সকল গভর্নমেন্টের সময় আপনি দেখবেন কম বেশি এই অভিযোগ সকল সরকারের দিকে এই একটা আঙ্গুল ছিল, কিন্তু কোনটা কম। এখন আপনি দেখেন গত সরকার যেটা চলে গেলে, যেটার দিকে আপনি বললেন, সেই সরকার যে কাজটি করে গেছে সেটা হলেই তারা পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বানিয়ে ফেলছিলেন, দলীয় ক্যাডার বাহিনী বানিয়ে ফেলেছিলেন, আপনি দেখেছেন। এবং এই দলীয় ক্যাডার বাহিনীর উপরের লেভেলের কয়েকটা লোক যাদেরকে বসিয়েছিল বিশেষ পরিচয়, তারা যেটা করে গেছে দলটাকে একটা অনির্বাচিত সরকারের ক্ষমতায় বসিয়ে দেওয়া এবং ক্ষমতায় বসানোর পর টিকিয়ে রাখার জন্য তারা এই পুলিশ বাহিনী লাঠিয়ালের ভূমিকায় গিয়েছিলেন, অর্থাৎ জনগণের ম্যান্ডেটের বিকল্প হয়েছিলেন পুলিশ বাহিনী। তাহলে সেই পুলিশ বাহিনীতেই সবচেয়ে বেশি ধস নেমেছে। অন্য সিভিল প্রশাসনে আপনি আসেন, আপনি যখন এই গভর্নমেন্ট রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অফিসে, যেমন লোয়েস্ট টায়ারটাকে যদি আমরা ধরি জেলা প্রশাসক মধ্যে, এর নিচে আর আমি গেলাম না, ডিসি অফিসে আমরা যদি কোনো রকম ভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষরা যেতাম, আমরা অপাঙ্ক্তেও ছিলাম। আমাদের সঙ্গে প্রশাসনের লোক বা মনে করেন এই ঢাকার ডিসি, আমি তার রুমে গেলে বা তার সঙ্গে দেখা করতে কোনো প্রয়োজনে যদি যেতাম, তিনি ভয় পাইতেন এই কারণে যে তিনি বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা বা কর্মীর সঙ্গে কথা বলছেন, এটা তার প্রশাসনের লোকরাই হয়তো তার বিরুদ্ধে একটু পরেই জানিয়ে দেবে এবং তার চেয়ার নড়বড়ে হয়ে যাবে। সে কারণে ওনাদের ক্ষমতায় বসে ওনাদের ভাবটাই ছিল এই যে যেই সরকার আমাকে ক্ষমতায় বসিয়েছে শুধু তাদেরকে অবলাইজ করাই আমাদের কাজ, অন্য কারো। আচ্ছা, সেই সংস্কার কি হবে? দেখেন এখন সেইটাই আমি সেই কথাটাই বলছিলাম। এখন আজিজ ভাই একটা কথা বলছে দলের গণতন্ত্র নাই। আজিজ ভাই কথায় কথাই বলে উনি অরাজনৈতিক একজন ব্যক্তি, যে লোক রাজনীতিই করে না সে রাজনৈতিক দলের গণতন্ত্র সম্পর্কে তার তো ধারণাই থাকার কথা না। আর আমি আজিজ ভাই এরকম অনুমান ভিত্তিক কথা বলবে, এটা আমার কাছে খুব পছন্দনীয় না। দলীয় রাজনীতিতে দলীয় গণতন্ত্র আছে এবং এই গণতন্ত্রের অনেক কিছু ব্যাপার আছে। গণতন্ত্র হলো একটা কনসেনসাস, আসলে গণতন্ত্র একটা কনসেনসাস, এটা চিন্তা, কর্ম, উপলব্ধি, বিশ্বাস এগুলো মিলিয়ে করতে হয়। সুতরাং রাজনৈতিক দলের এই যে রাজনৈতিক দলে গণতন্ত্র নাই, এটা রাজনীতি না করা ব্যক্তির অনুমান ভিত্তিক ধারণাকে আমরা কোনোভাবে গ্রহণযোগ্য বিবেচনা করতে পারি না। তবে না, ওই লাস্ট কথাটা যে কথা আমি বলছিলাম যে এরা যারা সে 6টা কমিশন করেছে এটা খুব জরুরি ছিল। আমার মনে হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান যেটা আছে সেই সকল প্রতিষ্ঠানও হয় এর ব্যাপ্তিটাকে বাড়িয়ে এই প্রতিষ্ঠানগুলোকে এর মধ্যে নিয়ে আসা,
এবং এই কমিশনগুলোর সবচেয়ে বড় কাজ হলো আমি যেটা মনে করি তার পরিধি বাড়াতে হবে, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ লাগবে। আমি আবার বলছি, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ লাগবে। তা না হলে হয়তো অনেক বড় একটা মানে কথার ফুলঝুরি হয়তো হবে, কিন্তু প্রত্যাশিতটা কতটুকু হবে সেই ব্যাপারে আমি এখন সন্দেহ পোষণ করে কাউকে আমি হতাশ করতে চাচ্ছি না, আমি নিজেও হতাশ হতে চাই না। আমার বক্তব্য হলো সত্যিকার অর্থেই যেন কমিশন যেটা করা হয়েছে সেই কমিশন যেন যে উদ্দেশ্য করা হচ্ছে সেই উদ্দেশ্যটা সঠিক একটা বাস্তবায়ন হয়। ধরেন দেশ বিজ্ঞানের যুগে দেশ আগাতে থাকবে। আমরা অনেক সূচকে এগিয়েছি, অনেক সূচকে পিছিয়েছি, তবে রাজনৈতিক সূচকে সবাই বলে আমরা পিছিয়েছি। কারণ রাজনীতিটা আসলেই যাই বলেন না কেন আমাদের বাংলাদেশের রাজনীতিটা আগায় নেই। কারণ রাজনীতিবিদরা কখনো অনেক সময় কথা রাখে নাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যা হওয়া উচিত ছিল সেটা হয় নাই। আস্তে আস্তে ধীরে ধীরে এমন জায়গায় চলে গেছে, একটা রক্ত দিয়ে দেশ স্বাধীন হওয়ার দেশের সরকারকে ফ্যাসিস্ট আখ্যা নিয়ে পালায় যেতে হয়েছে। আর কোনো সরকার পালায় যাক সেটা আমরা চাই না। যেমন বলেন মাসুদ ভাই যেটা বললেন, হোসেন মোহাম্মদ এরশাদ পতনের আগে 3 জোটের রূপরেখা হয়েছিল। এটা কিন্তু জনগণের কাছে সবগুলো রাজনৈতিক দল কমিটমেন্ট দিয়েছিল, কিন্তু সেই জায়গায় কেউ রাখে নাই। ওটাও যদি রাখতো তাহলে কিন্তু আজকে এই স্বৈরাচারী শাসকের জন্ম হতো না। হ্যাঁ, ধরেন বিএনপি 2022 সালে আপনার রাষ্ট্র কাঠামো সংস্কারের একটা প্রস্তাবনা হাজির করেছিল, সেটা তারা বাস্তবায়নের সুযোগ পায় নাই। কিন্তু সেটার ভিতরে কিন্তু এখন যে সংস্কারগুলি কথাগুলি বলা হচ্ছে প্রায় সবগুলোই আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখন যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন্যে রাজনৈতিক দলরা কিন্তু ক্ষেত্র তৈরি করেছে, শেষে ছাত্ররা নেমেছে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া ছাত্ররা কিন্তু সাকসেসফুল হতে পারতো না এবং স্বৈরাচার এভাবে পালিয়েও যেত না। তো এখন আমার বক্তব্য যে পৃথিবীতে কোনো স্বৈরাচার সেই দেশে আর রিটার্ন করে নাই। বাংলাদেশে কেন যেন আমার মনে হয় হঠাৎ রিটার্ন করতেও পারে, যেটা মনে হচ্ছে আমার কথা হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ এখন ওই যে আন্দোলন শেষ হওয়ার পরে এখন যখন দেখি যে বিভিন্ন জন কথাবার্তা একসাথে আন্দোলন করলো, একসাথে জীবন দিল, কিন্তু কথার এখন দেখি সামান্য ফাঁক থাকে। কথাগুলো কিন্তু আর ওই আন্দোলনের সময় যে কণ্ঠটা ছিল সেই কণ্ঠটা এখন কিন্তু রাজনৈতিক দলের মধ্যে নাই। একটা টানাপোড়েন কিন্তু হচ্ছে ভিতরে। অর্থাৎ পৃথক রাজনৈতিক দল হলে তো টানাপোড়েন পৃথক পৃথক স্বার্থ থাকবে। প্রত্যেক রাজনৈতিক দলেরই উদ্দেশ্য থাকবে যে আমি নির্বাচিত হব। ছাত্ররা যে আন্দোলনটা করেছে তারা মূলত মানবিক বাংলাদেশ চেয়েছে এবং রাজনৈতিক দলও তাই চায়, এবং সুশাসন চেয়েছে, আইনের শাসন চেয়েছে। যেই ছাত্ররা আন্দোলন করেছে সেই ছাত্রদের মধ্যেও কিন্তু ছাত্রদের রাজনৈতিক দল ছিল। যেই ছাত্ররা রাজনৈতিক আন্দোলন করেছে সেই ছাত্ররাও কিন্তু রাজনৈতিক দল গঠনের চেষ্টা করতে পারে বা করছেও। আর বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল তারাও ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতে পারে। এখন সেই চেষ্টায় তো দোষের না, না কারো রাজনীতি করাও দোষের না। কারণ আমার বক্তব্য হচ্ছে এইখানে যে স্বৈরাচারের বিরুদ্ধে সারা জাতি এক হয়েছে, এখানে যেন পার্টির স্বার্থে ব্যক্তির স্বার্থে এটার যেন বিভেদ তৈরি না হয়। আমরা রাজনৈতিক দল হলে তো হতেই হবে, হবে, প্রতিযোগিতা থাকবে, ভাষা একরকম হচ্ছে না কেন? আমি 3rd-person জনগণ হিসাবে বলছি, আমি তো চাই না যে স্বৈরাচার আবার ফাঁক দিয়ে কোথাও ঢুকুক, এটা তো চাই না। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও শুনতে পাচ্ছি, বিরোধী না রাজনৈতিক দলের ভিতরের থেকেও শুনতে পাচ্ছি যে সরকার, আওয়ামী লীগের সরকারের সবাই তো অপরাধী না, সবাই তো ভুল করে নাই, এখানে তো অনেক ভালো মানুষ আছে, তাদের তো রাজনীতি করার অধিকার আছে। এই সময়ই কি এই কথা বলার সুযোগ আছে? ওই স্বৈরাচারী রাজনৈতিক দলটির সময়ে যারা প্রশাসনে বা বিভিন্ন পদে ছিলেন সবাইকে কি সরিয়ে দেওয়া সম্ভব বা সম্ভব হয়েছে? আমি আগেই বলেছি পৃথিবীর কোনো স্বৈরাচার রিটার্ন করে নাই, আগেই বলেছি। কারণ অধিকার এটার ব্যাখ্যা ভিন্ন। আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক, মাসুদ ভাই ভালো জানে আমার চাইতে, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ দমন আইন করে গেছে। সেটার এত হাত লম্বা, যারে তারে ধরা যায়, সবারই বিচার করা যায় ওর ভিতরে। হ্যাঁ, তো
তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে আপনি শুরুটা তো করিনি এখনো, দৌড়টা তো শুরু করিনি। এখনই যদি বলেন এর অপরাধ কি, এর অপরাধ কি, স্বৈরাচারের যারা সহযোগী সবাই দোষী, সবাই দোষী। আগে তো প্রথম দিকে হচ্ছিল যে স্বৈরাচারের এই রাজনীতিকে ব্যান করতে হবে। হ্যাঁ, জামানকে যে কারণে ব্যান করছে সেই একই আইনে একইভাবে তো আওয়ামী লীগকে ব্যান করা যেত, করা হয় নাই তো। তো এখন ধরেন অন্তর্বর্তীকালীন সরকারকে এটা বিচার শেষ করতে পারবে বলেন আপনি? তারা তো এই 3 মাস নেই, 6 মাস নেই, 1 বছর বিচার, 2 বছর। বাংলাদেশের বিচার তো 16 বছর 20 বছর লাগতে পারে, করতে পারবে। আচ্ছা, দেখি একজন আইনজীবী আছেন আমাদের সাথে, ওনার সাথে কথা বলি। আমি এই জন্যই বলছি যে আলটিমেটলি বিচার তো রাজনৈতিক দলের অধীনেই হবে ফাইনালি, অন্তর্বর্তীকালীন সরকার তো চলে যাবে। তো এখন আপনি যদি এখনই বলেন যে এর ভিতরে ভালো লোক আছে, মন্দ লোক আছে, স্বৈরাচার, আমি তো দেখলাম পুলিশ এবং যত সাংবিধানিক পদ মানে অর্গানাইজেশন আছে থেকে শুরু করে আওয়ামী লীগের প্রত্যেকটা লোক স্বৈরাচারের আচরণ করছে। প্রত্যেক টকশোতে এসে এক কথা কমন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অবশ্যই এটা করতে পারবে, এক ব্যক্তি। গণতন্ত্র মানে কালেকটিভলি। এখন তো তারা এখানে নাই, আছেন মাসুদ আহমেদ তালুকদার। তার কাছে শুনতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কয়দিন থাকবে? এই এম এ আজিজ সাহেব যেটা বললেন যে এই বিচার তো রাজনৈতিক সরকারই করতে হবে। না, রাজনৈতিক সরকার, দেখেন আমি সরকার সম্পর্কে আপনাকে একটা কথা না বলে আমি আর পারছি না। একটা দেশের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার নিয়মই হলো রাজনৈতিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, জনগণ ভোট দিয়ে পাঠাবে। আমাদের দেশে ভোট প্রথাটা বিলুপ্ত হয়েছিল বলেই যত্রতত্র যে কোনো উপায়ে সরকার উৎপাদন হইতো এই দেশে। অর্থাৎ গত 16 বছর 2008 সনে কি হয়েছে, রাতে বাক্সের মধ্যে যারা নির্বাচনে ছিলেন দায়িত্বে, ওই সময় নির্বাচন কমিশনে যারা ছিলেন তারা ওই সময় দলীয় প্রভাবের যে সমস্ত আমলারা পদায়ন পেয়েছিলেন তারা ভোট কেটে বাক্সে ঢুকানে 2008-এ প্রথম ঢুকায়। আমরা কিন্তু যে বিষয়ে আমি ওখানে আসতেছি, সময় চলে গেলে কিন্তু সাধারণ হবে না। আমি এখানে আসতেছি। 2008-এ বাক্সে ঢুকাইলেন, 2014-তে বিনা ভোটে হইল, 18-তে আবার বাক্সে ঢুকাইলেন, 2007-এর নির্বাচন আপনি জানেন। এখন এই নির্বাচনগুলো যদি পপুলার ইলেকশন হতো তাহলে হয়তো কি দেশের যে অবস্থা আপনি দেখেছেন, জনগণের পার্টিসিপেশন থাকতো, সরকার জনগণ বানাইতো। সরকার জনগণ কি বানাইতে হবে, আপনি যে কোনো কৌশল চালাকি যা কিছু অবলম্বন করে জনগণকে যতদিন পর্যন্ত তার সরকার বানানোর অধিকার থেকে দূরে রাখবেন ততদিনই মনে রাখবেন সরকার যেভাবেই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর সে তার চরিত্র পরিবর্তন করেই ফেলবে। কারণ জনগণের কাছেই একমাত্র সরকার হলো নির্বাচিত সরকারের অ্যাকাউন্টেবিলিটি। সুতরাং যখনই মনে করবে জনগণ আমাদেরকে বানায় নাই, সুতরাং আমাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, আমাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন আপনি যে কথাটা বলেছেন এবং আজিজ ভাই যে কথাটা বলেছে, বিচার রাজনৈতিক, আপনি সরকার, আপনি আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তাদের ভাবধারাই ছিল যারা শুধু আওয়ামী লীগ করে তারাই জনগণ। কিন্তু আপনি দেখেন এই দেশে বিএনপি জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু কেউ অনিরাপদ অনুভব করে নাই, এবং বিএনপির শাসনামলে কোনো নাগরিক ভাবে নাই যে রাষ্ট্রটা বা তারা যারা বিএনপি করে তারাই শুধু রাষ্ট্রের নাগরিক। এখানেই ছিল এই যে পতিত স্বৈরাচার এবং গণতান্ত্রিক বিএনপি সরকারের মধ্যে ফারাক। আমরা সংস্কারের কথা বলছি, জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা রাষ্ট্র মেরামতের অলরেডি আমরা ঘোষণা করেছি। কখন? যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠায়, উই আর কমিটেড টু এক্সিকিউট। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সেগুলোকে আমরা বাস্তবায়ন করব। পপুলার ইলেকশন অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটে আমরা ওগুলো বাস্তবায়ন করব। সুতরাং এখন আপনি যে কথাটা বলতেছিলেন, দেখেন রাজনীতিরা, উনি বলছে রাজনীতিবিদরা কথা রাখে না। আরে ভাই, রাজনীতিবিদদের তো অনেক কথা বলতে হয়, কোনটা রাখে না, কেন রাখে না, সেই পরিস্থিতিও আপনাদেরকে বিবেচনা করতে হবে, সেই জিনিসগুলোও আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনি অরাজনৈতিক ব্যক্তি রাজনীতির সমালোচনা করবেন, এটা ঠিক না। রাজনীতির সমালোচনা করে একটা প্রাইমারি বা একটা বেসিক রাজনৈতিক পলিটিক্যাল অ্যাবিলিটি মানুষকে থাকতেই হবে। রাজনীতির জ্ঞান ছাড়া রাজনীতির সমালোচনা করা যাবে না। তো আপনি সেই কারণেই আপনি দেখেন না, আমরা কথায় কথায় সুশীল হতে চাই। আমি রাজনীতি করা বহু মানুষের মধ্যে প্রবণতা দেখেছি, তারা সুশীল হতে চায়। আরে সুশীল হলে তো আপনি সুশীল ভাষায় কথা বলবেন। রাজনীতির ভাষা, রাজনীতির চর্চা, রাজনীতির এখন যারা ক্ষমতায় আছেন তারা তো সুশীল। দেখুন, আমি বলছি তারা সুশীল না, তারা যাদেরকে এই যে দায়িত্ব দেওয়া হচ্ছে যে সংস্কারের, তারাও সুশীল। তারা, আমি বলছি তারা সুশীলতা ছিল, ওইসব নাম আমি তাদেরকে দিতে চাই না। আমি তাদেরকে বলতে চাচ্ছি সময়ের প্রয়োজনে এই সরকারের জন্ম হয়েছে,
সময়ের, উনি বলেছেন এই পতিত স্বৈরাচারের জন্মই হইতো না, আজিজ সাহেব বললেন। মানে আমাদের আসলে মেমোরি খুব শর্ট। 1990 সনে হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে 3 জোটের রূপরেখার কথা বলেছেন। 3 জোটের যে রূপরেখার কথা বলেছে, দেখেন আজিজ সাহেব কত সহজে ভুলে যান এই কথাটা। আমাদের দলের সংবিধানে তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল। আমরা দলীয় সংবিধান সংস্কার করার আগে 3 জোটের রূপরেখাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে চলে গেলাম। তো আমার বক্তব্যটা হলে, দেখেন যারা সংস্কারের দায়িত্ব নিয়েছে, কমিশন করেছে, এটা সাধুবাদ জানাতে হয় তাদেরকে। কিন্তু তাদের এই সংস্কারের জন্য প্রত্যেকটা কমিশনকে স্বনির্ভর করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, এবং এই গ্রহণযোগ্যতাগুলা, টার্মস অফ রেফারেন্সগুলোকে ফিক্সড করে দিতে হবে। এগুলোর উপরে আলোচনা করার জন্য শুধু তাই না, ওনারাই করবেন তা না, এটার ক্ষেত্রে জনগণের, সাধারণ মানুষের, বুদ্ধিজীবীদের মতামত নিতে হবে। এগুলো নিয়ে তারা সংস্কার করবেন। এবং একটা জিনিস আমি প্রশাসন, যেমন আপনি দেখেন প্রশাসন তো অনেক প্রতিষ্ঠান নিজেরাই সংস্কার শুরু করে দিয়েছে। আপনি দেখবেন আজকেও আমি দেখলাম বাংলাদেশের সেনাবাহিনীর 2 জন জেনারেলকে, 3 জনকে। এখন এটা কি কারণে? কারণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি বিনষ্ট হতে পারে, সেই রকম মানুষকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু সংস্কারের অংশ, এটা কিন্তু সংস্কারের অংশ। আজিজ, আমাদের শেষ করতে হবে। আমার মনে হয় যে সংস্কারের প্রস্তাব উপস্থাপনা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দলগুলোই জনগণের প্রতিনিধি, সেই হিসেবে তারা যদি সহযোগিতা করে, এরপরে তো প্রধান উপদেষ্টা বলেছে সুশীল সমাজের সাথে কথা বলবে, রাজনীতিবিদদের সাথে কথা বলবে, তারা যদি সহযোগিতা করে তাহলে সংস্কারটা হবে। দ্বিতীয়ত মাসুদ ভাই একটা কথা বলি, যে অরাজনৈতিক ব্যক্তিরা রাজনীতির ব্যাপারে সমালোচনা করবে না। 9.5 কোটি ভোট বাংলাদেশে, 17 কোটি লোকের মধ্যে 3.5 কোটি লোক তো রাজনীতি করে না, কিন্তু তারা ভোট দেওয়ার সময় কিন্তু পছন্দ করে, অর্থাৎ ভিতরে সমালোচনা করেই ভোটটা দিবে যদি গণতান্ত্রিক অবস্থা। ধন্যবাদ আজিজ, মাসুদ আহমেদ তালুকদার, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।